দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো আপনারা কিন্তু কি করে খুব সহজেই কিন্তু আপনাদের যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি আছে সেটিকে সঠিকভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু পুরো ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে আপনারা কি করে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ফিল আপ করবেন। এবং তার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো ভিডিওটি একটু লেন্দি হবে, হয়তো একটু লম্বা হবে, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। তো চলুন আর দেরি না করে দেখে নিই আপনারা কি করে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ফিল আপ করবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা কিন্তু অফলাইনের যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি সেটা কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। এখন আমি এই ফর্মটা ফিল আপ করার আগে আপনাদেরকে একটি ছোট্ট কথা বলতে চাইবো। এই যে ফর্মটা দেখাচ্ছে অনেকের কাছে যেহেতু অনেকটাই লম্বা আছে, অনেকের কাছে কিন্তু ক্রিটিক্যাল লাগবে, কারণ এই ফর্মটা অ্যাকচুয়ালি অনেক বড় ফর্ম হয়ে গেছে। অনেক ডিটেলস কিন্তু সরকার আমাদের থেকে চাইছে, যার জন্য কিন্তু ফিল আপ করতে অনেকেই ঘাবড়ে যাবেন। তো আমি কিন্তু এর জন্যই এই যে ফর্মটা যেটা বানানো হয়েছে সরকারের তরফ থেকে, এটা অত্যন্ত বড় হয়ে গেছে। তো এর জন্য কিন্তু সরকারের কাছে আবেদন করে একটি ভিডিও বানাতে চাই। তো আপনারা যদি আমার সঙ্গে সহমত হন, আপনারা যদি বলেন যে হ্যাঁ ভিডিও বানান, তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে হ্যাঁ অবশ্যই লিখবেন। তাহলে কিন্তু আমি এর জন্য কিন্তু একটি ভিডিও বানাবো, যেখানে কিন্তু মানে আমি সরকারের কাছে কিন্তু রিকোয়েস্ট করবো যদি ভিডিও এই যে ফর্মটা এটা যদি একটু ছোট করে আনা যায়, মানে একটু ছোট ফর্ম করা যায়। এটা কিন্তু অত্যন্ত বড় ফর্ম হয়ে গেছে, অনেক জটিল মনে হচ্ছে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে হ্যাঁ লিখবেন, হ্যাঁ লিখলে কিন্তু আমি সেই ভিডিওটি নিয়ে আসবো। তো দেখুন, আপনারা এইখান থেকে স্পষ্টভাবে সুন্দর করে ব্যাপারটি বুঝুন। এখানে দেখুন সবার প্রথমে কি লেখা আছে, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো একদম ক নাম্বারে কি বলেছে, এখানে বলছে পারিবারিক পরিচয়। তো এখানে আপনাকে পারিবারিক পরিচয় দিতে হবে। 2 নম্বর হচ্ছে বিকল্প বা ইনপুট, 3 নম্বরে নির্দেশনা। এই যে হেডলাইনগুলো এগুলো একটু পড়ে নেবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। 1 নম্বরে লেখা আছে পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখুন। এখানে একটি প্রশ্ন আছে যে আপনারা ইংলিশে ফিল আপ করবেন না বাংলায়। আপনারা ইংলিশ অথবা বাংলা যে কোনোভাবে ফিল আপ করতে পারবেন। আমি কালকে ভিডিওতে দেখিয়েও দিয়েছি যে আপনারা কিন্তু ফর্মটা ইংলিশ অথবা বাংলা যে কোনোভাবে ডাউনলোড করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের রিকমেন্ড করবো আপনারা কিন্তু অবশ্যই যদি ইংলিশে লেখেন, ফর্মটা ফিল আপ করেন, তাহলে কিন্তু সেটা সুবিধা হবে। আর একটা ব্যাপার, এখানে যে পুরো নাম লিখুন বলেছে, এখানে অবশ্যই আপনারা নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন, মানে বড় হাতের করে লিখবেন ইংলিশে। সেটা লিখলেই আপনাদের জন্য ভালো হবে। এখানে কোথাও কিন্তু লেখা নেই ক্যাপিটাল হাতে লেখার জন্য, কিন্তু আপনারা এটা লিখলেই কিন্তু ভালো হবে। এবার দেখুন ডান দিকে কী লেখা আছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড অনুযায়ী, মানে এই যে নামটা লিখবেন এটা কিন্তু আধার কার্ড অনুযায়ী, আধার কার্ডে যেরকম যার স্পেলিং আছে সেইভাবেই কিন্তু লিখবেন। 2 নম্বরে কী বলেছে, জন্ম তারিখ, তার যে জন্ম তারিখ আছে সে দিন মাস বছর সেটা এখানে লিখে দেবেন। 3 নম্বরে বলছে পরিবারের প্রধানের লিঙ্গ আপনারা জানেন এখানে পুরুষ মহিলা অন্যান্য যেটা হবে সেটা টিক দিয়ে দেবেন। 4 নম্বরে কী বলছে পরিবারের প্রধানের আধার নম্বর, তো আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, মানে ডিজিটাল যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের আইডিটা এখানে বসাতে হবে। এইবার আমি আরেকটা, এখানে 1 নম্বরটা একটু মিস হয়ে গেছে, আমি আপনাদের বলবো পরিবারের প্রধান বলতে আপনারা কী বুঝতে চাইছেন। তো পরিবারের প্রধান বলতে আপনাদের যে রেশন কার্ড আছে সেই হিসেবে একটা পরিবারের প্রধান থাকে, সেই হিসেবে কিন্তু আপনারা এখানে নামটা লিখে দিতে পারেন। দেখুন আপনি যদি মহিলা হন, আপনার হয়তো শ্বশুরের নাম বা হাজব্যান্ডের নাম সেটা কিন্তু আপনারা এখানে লিখতে পারেন। তো আমরা কোথায় ছিলাম, 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক, এটা হয়ে গেল পারিবারিক আইডি। 6 নম্বরে বলছে পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায়। দেখুন ডান দিকে পরিষ্কারভাবে লিখে দিয়েছে, আপনারা কিন্তু যতটা ক্রিটিক্যাল মনে করছেন অতটাও ক্রিটিক্যাল না, একটু সঠিকভাবে যদি পড়েন তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। 7 নম্বরে কী বলেছে ঠিকানা, স্থায়ী ঠিকানা, এখানে আপনাদের ঠিকানাটা সুন্দরভাবে লিখে দেবেন। 8 নম্বরে বলছে যোগাযোগ নম্বর, এইখানে যে বক্সটা আছে এখানে কিন্তু যোগাযোগ নম্বর লিখে দেবেন। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে আধার নম্বর যেই মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা আছে আধারের সঙ্গে, সেই নাম্বারটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। 9 নম্বরে কী বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, মানে এইখান থেকে কিন্তু পরিবারের সকল সদস্যের যে ডিটেলসটা সেটা কিন্তু এখানে দিতে হবে। ধরুন আপনার যে পরিবারের প্রধান আছে তিনি যদি দেখাচ্ছে আপনার যদি সেটা শ্বশুর মশাই হয় বা হাজব্যান্ড হয়, সেক্ষেত্রে তো তিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছেন না। তো সেখান থেকে কিন্তু আপনারা এখানে অন্নপূর্ণার যে ভান্ডার আছে সেটা কিন্তু হ্যাঁ করতে পারবেন না, এখানে কিছুই লিখবেন না। তো এখানে কিন্তু কি বলা হয়েছে, যদি কিনা তিনি যদি দেখা যাচ্ছে যে পরিবারের প্রধান আছে তিনিও যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তবে কিন্তু আপনারা এই হ্যাঁতে টিক দেবেন। ঠিক আছে, এখানে কী বলেছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তাহলে কিন্তু এখানে হ্যাঁ দেবেন। এইবার এখানে কী বলা হয়েছে, প্রথমে নাম দেবেন, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে আপনার কি সম্পর্ক, আধার নাম্বার, এগুলো আপনারা দেখে নেবেন, দেখে বসিয়ে নেবেন। 2 নম্বর
সদস্যের কথা বলা হয়েছে। এইভাবে কিন্তু পরপর দেখা যাচ্ছে 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্য, এইভাবে কিন্তু আপনারা এগুলো দেখে নেবেন। দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। অত ডিটেলসে গেলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছি যেভাবে, আপনারা কিন্তু এইভাবেই কিন্তু করতে পারবেন। অবশ্যই ফর্মটা পুরোটা পড়ে নেবেন। 10 নম্বর পয়েন্টটা কী বলেছে দেখুন, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে আপনাদের পরিবারের যার যার কিন্তু অ্যাকাউন্ট নম্বর আছে, অবশ্যই ডান দিকে দেখুন লেখা আছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে আমি আগেই বলেছিলাম আপনাদের পরিবারে যে কজন সদস্য আছে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আছে, আইএফএসসি কোড আছে, সেগুলো কিন্তু ব্যাংকের নাম প্রথমে লিখবেন, অ্যাকাউন্ট নম্বর লিখবেন, আইএফএসসি কোড লিখবেন। দেখুন এখানে কিন্তু লেখা আছে, এগুলো কিন্তু লিখবেন। তারপরে কি বলেছে, যেই কজন সদস্য আছে ব্যাংক অ্যাকাউন্ট সেই কজনেরটাই কিন্তু লিখবো, যাদের নেই তাদেরটা কিন্তু লেখার কোনো দরকার নেই। এইখানে কিন্তু আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। এই যে এইখানে দেখতে পাচ্ছেন বয়স 5 বছরের কম হলে আধারতে এনে না চিহ্নিত করুন। মানে আপনাদের পরিবারে যদি কেউ যদি বয়স থাকে 5 বছরের নিচে, তো সেখানে কিন্তু আধার কার্ডের নম্বরটা লেখার দরকার নেই, সেখানে কিন্তু এনে না লিখে দেবেন। ঠিক আছে, তো 10 নম্বর পর্যন্ত আপনারা বুঝতে পারলেন। 11 নম্বরে কী বলেছে, এপিক এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটারের তালিকার অংশ নম্বর সহ। তো আপনাদের যে সদস্য আছে তাদের এবার ডিটেলসটা এপিকটা দিতে হবে। এপিক নম্বর দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম বা অংশ নম্বর দেবেন। তারপরে কী বলেছে, এই প্রথম সদস্য হয়ে গেল, দ্বিতীয় সদস্য হয়ে গেল, তৃতীয় সদস্য, প্রত্যেকের কিন্তু এরকমভাবে আপনারা যেই কজন সদস্য আছে প্রত্যেকেরটা দিয়ে দেবেন। 12 নম্বরে কী বলেছে, বিভাগ, এখানে লেখাই আছে অসংরক্ষিত, সংরক্ষিত, তপশিলি, এর যা হবে সেই বিভাগটা আপনারা দিয়ে দেবেন। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডাব্লিউএস শংসাপত্র, এগুলো সমস্ত কিছু যদি কিছু থাকে সেটা কিন্তু আপনারা এখানে টিক দিয়ে দেবেন। খ নম্বরে যে রেশন কার্ড খাদ্য ভর্তুকি সঠিক হলে টিক দেবেন। তার মানে আপনাদের যে রেশন কার্ড আছে সেই সম্পর্কে এখন কিন্তু এখানে বিবরণটা নেওয়া হবে। এই যে রেশন কার্ডের আন্ডারে প্রথম 1 নম্বরে আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে হ্যাঁ অথবা না, যদি না থাকে না, সেটা আপনারা বুঝতেই পারছেন, সেখানে টিক দিয়ে দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, কী ধরনের কার্ড, এওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ যেটা হবে সেটা টিক দিয়ে দেবেন। 3 নম্বর বলছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, হ্যাঁ অথবা না, যেটা আপনারা করছেন সেভাবে টিক দিয়ে দেবেন। গ নম্বরে বলছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, আপনার বাড়িতে কটি পাকা ঘর আছে, হ্যাঁ অথবা না লিখ, যদি 3টের বেশি থাকে তাহলে কিন্তু হ্যাঁ লিখবেন, যদি না থাকে তাহলে কিন্তু নাই টিক দেবেন। পরিবারের জমির মালিকানা, জমি রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, সর্বশেষ জমি রেকর্ডের কপি, যদি থেকে থাকে হ্যাঁ লিখবেন, যদি না থেকে থাকে তাহলে কিন্তু না করবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতক জমি আছে সেটা আপনার এখানে লিখতে হবে। ডান দিকে লেখা আছে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আরও জমির নথি, তার মানে কত শতক টোটাল কিন্তু জমি আছে, সর্বশেষ সেইটার শতকটা কিন্তু এখানে লিখতে হবে। 4 নম্বর বলছে যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা সেটা লিখতে হবে, ইয়েস অথবা নো। যদি হ্যাঁ অথবা না লিখতে হবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কটা গাড়ি আছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো কিন্তু সমস্ত কিছু ডিটেলসে লিখতে হবে। 5 নম্বরে দেখুন কী বলছে, পারিবারিক ভিত্তিক সদস্যের স্থায়ী বিমা, স্বাস্থ্য বিমা, মানে কারো যদি দেখা যাচ্ছে যে বিমা থেকে স্বাস্থ্য বিমা, তাহলে কিন্তু সেটা আপনাদের যদি না থাকে তাহলে না টিক দিয়ে দেবেন, যদি থাকে তাহলে কিন্তু হ্যাঁ দেবেন। তারপরে কিন্তু যদি থাকে সেটা কী বলেছে, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। সমস্ত ডিটেল কিন্তু এখানে দিতে হবে, সরকারি সেটা নাকি বেসরকারি বিমার অঙ্ক, মানে কত টাকা, প্রিমিয়ামের বিবরণ, মানে ডিটেলসটা কী ধরনের প্রিমিয়াম সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তা এইটাও কিন্তু প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে কিন্তু সেম হবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আমি কিন্তু এগুলো পরপর বললাম না, একজন সদস্যটা যা হবে প্রত্যেকটা সদস্য কিন্তু পরপর তাই হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কি লিখছে, ঘ নম্বরে আয় বা পেশা। এবার আয় বা পেশা সংক্রান্ত, মানে আপনাদের কী কাজ করে পারিবারিক সদস্যরা সেই সংক্রান্ত বিবরণ কিন্তু এখানে দিতে হবে। 1 নম্বরে বলছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, কেউ কি ট্যাক্স দেন কি না, যদি দেন তাহলে হ্যাঁ লিখবেন আপনাদের পরিবারে, যদি না দেয় তাহলে না লিখবেন। পরিবারের না লিখবেন বলতে এখানে টিক দিয়ে দেবে, ঠিক আছে। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে কিন্তু আপনার হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে আপনার প্যান নাম্বার দিন, যার যার প্যান নাম্বার আছে তার প্যান নাম্বারগুলো এখানে দেখতে হচ্ছে নাম প্যান নাম্বার যে কজন সদস্য আছে তা দিয়ে দেবেন। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কী ধরনের মানে কর্মসংস্থান তিনি করে, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, অসংগঠিত, পরিযায়ী শ্রমিক, বেকার, যেটা হবে তার নিচে বক্স আছে, বক্সের মধ্যে টিক দিয়ে দেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু সেম হবে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে, প্রথম সদস্য যে হলো, দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম হবে, ঠিক আছে। আমি আপনাদের কিন্তু এটা একটা বলে দিলাম, সেইভাবে প্রত্যেকটা হবে।
এইখানে তারপরে বলছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, কজন শিক্ষিত আছে কজন অশিক্ষিত আছে সেটা কিন্তু আপনারা এখানে লিখতে হবে। ডান দিকে লেখা আছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, মানে সর্বোচ্চ কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন সর্বোচ্চটাই কিন্তু আপনারা এখানে লিখবেন, ঠিক আছে। পরিবারের প্রধানেরটা লিখতে হবে, এখানে দেখতে হচ্ছে শিক্ষিত, যদি শিক্ষিত হয় টিক দেবেন, অশিক্ষিতর জায়গায় টিক দেবেন। যদি শিক্ষিত হয় টিক দেন তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কী আছে, যদি মাধ্যমিক পাশ হয় মাধ্যমিক, এইচএস হলে এইচএস, গ্রাজুয়েশন হলে গ্রাজুয়েশন, সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এই পরিবারের প্রধানেরটা লিখলেন। এবার 2 নম্বর 3 নম্বর যেই কজন আপনাদের সদস্য আছে সেইভাবে কিন্তু একইভাবে লিখতে হবে। আশা করি আমি যেভাবে বলছি আপনারা কিন্তু বুঝতে পারছেন। ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তাও কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। এরপর দেখুন কি বলছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কিনা, যদি হয়ে থাকে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। যিনি এই পদে হয়েছেন তার সদস্য নম্বর, যদি তিনি কোনো পদে থেকে থাকেন তার সদস্য নম্বর যেটা আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। ডান দিকে দেখুন লিখেছে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা, মানে যদি কোনো নথি থাকে সেটা কিন্তু আপনারা এই ফর্মের সঙ্গে জমা দিতে পারেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, কেউ কি পেনশন আপনাদের পরিবারের যে সদস্য আছে তারা পায় কিনা, যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবে, যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু নায়ে টিক দেবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর কত সেটা কিন্তু আগে, এই যে সদস্য নম্বর আগে আপনার দিয়ে এসছেন 1 2 3 করে, সেই নম্বরটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। ডান দিকে লিখে যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করবেন। যদি আপনার পরিবারে কেউ দেখা যাচ্ছে যে পেনশন পাচ্ছে তাহলে কিন্তু আপনি পেনশনের স্লিপটাও এর সঙ্গে জেরক্স কপি দিয়ে দেবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন কিনা, জিএসটির অধীনে কেউ আছেন কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। পরিবারের মোট বার্ষিক আয়, আপনি কিন্তু আপনার পরিবারের যে বার্ষিক আয় আছে সেটা কিন্তু এখানে টোটাল অঙ্কে লিখতে বলেছে। অন্যান্য পরিচয় নথি, এবার এসছে অন্যান্য পরিচয় নথি। সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে আপনার পরিবারে যে কজন সদস্য আছে তার মধ্যে যদি কেউ সিএতে আবেদন করে থাকে, প্রথম নাম্বারে কি বলছে প্রযোজ্য নয়, যদি কেউ না থাকে তাহলে সেখানে ঠিক দেবেন। যদি আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে এখানে কিন্তু দেবেন এবং আবেদন নম্বরটাও এখানে লিখে দিতে হবে। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বর, মানে যদি আপনারা আবেদন করে থাকে ইস্যু এখন পর্যন্ত করা হয়েছে সেটা টিক দেবেন, তার এখানে কিন্তু সার্টিফিকেট নম্বরটা লিখতে হবে। এবার কিন্তু সদস্য 1 প্রধান সদস্য গেল, সদস্য 2, সদস্য 3, যেই কজন সদস্য আসে পরিবারে কিন্তু প্রত্যেকটা লিখতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা কিন্তু একই টাইপের, মানে একজনেরটা যেভাবে লিখবেন প্রত্যেকটা কিন্তু আপনারা ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে লিখবেন, সেরকমও ক্রিটিক্যালও না কিন্তু, যেটা কিন্তু সবাই মনে করছে। আর ডান দিকে যেটা আছে নির্দেশনা সেটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। দেখুন এখানে তারপরে কী বলেছে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট, আরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী, এগুলো যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন নাম্বার দেবেন, আর যদি না থেকে দেয় তাহলে তো কিছু লেখার দরকার নেই, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু হয়েছে, এইভাবে কিন্তু প্রত্যেকটি সদস্যটা পরপর দিয়ে যাবেন। তারপরে কী বলেছে, যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা, মানে দেখা যাচ্ছে যে এসআইআর যে নাম বাদ পড়ে গেছে এবং ট্রাইব্যুনালে আছে কিনা, যদি হয় তাহলে হ্যাঁতে পরিবারের সদস্য যে কোনো সদস্য যেই কজন আছে সকলেই, যদি কারো প্রযোজ্য না হয়, মানে কেউ যদি সবার নাম উঠে থাকে তাহলে প্রযোজ্য নয়তে টিক দেবেন, আর যদি কেউ নাম ট্রাইব্যুনালে থেকে থাকে আপনারা হ্যাঁ লিখে কিন্তু তার ডিটেলসটাও এখানে দিয়ে দেবেন। তারপরে কী বলেছে, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে আপনার ফ্যামিলিতে যে কজন সদস্য আছে তারা স্কুলে পড়েন কিনা সেই সম্পর্কিত বিবরণ কিন্তু আপনাদের এখানে পরপর করে দিয়ে দিতে হবে, যে কজন সদস্য আছে আমি আগেই বলেছি। তারপরে কী বলছে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার পরিবারে যদি কোনো শিশু থাকে তো এই যে সদস্য 1 2 করে আপনারা তো প্রথম থেকে লিখে আসছেন, সেই সিরিয়ালি কিন্তু লিখবেন। তো তার মধ্যে থেকে কেউ যদি টিকা দিয়ে দেওয়া হয়েছে কিনা বা দেওয়া বাকি কিনা সেটা কিন্তু আপনারা এখানে শুধু টিক দিয়ে দেবেন। দেখুন লেখাই আছে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এখানে টিক দেবেন। যদি না হয় তাহলে টিকাকরণ করা হয়নি তে টিক দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। আর কিন্তু আপনাদের কিছু করতে হবে না। এইখানে কিন্তু লেখা আছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ সেটাও কিন্তু এখানে একটু উল্লেখ করতে হবে। তারপরে দেখুন কী বলছে, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনারা পরিবারের সদস্যরা কেউ সরকারি প্রকল্পের আওতায় সুবিধা পান কিনা সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন হ্যাঁতে টিক দেবেন, না হলে নায়ে টিক দেবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, যদি পরিবারের প্রধান কোনো রকম সরকারি প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন তাহলে প্রকল্পের নামটা যদি 2 3টে যে কটা পান পরপর কিন্তু এখানে লিখতে হবে। পরিবারের প্রধানের পরে যে কজন সদস্য আছে তাদেরটাও কিন্তু এইভাবেই লিখতে হবে। তারপরে দেখুন হচ্ছে যে ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত
তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি অবগত যে আমার কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো আমি আপনাদের এখানে কী বলতে হবে, এখানে কিন্তু আপনাদের সম্মততে দেখা যাচ্ছে সম্মত এরপরে একটা আপনাদের টিক দিয়ে দেবে, এই ফর্মটি যাচাই যোগ্য, নিচে স্বাক্ষর করে দিতে হবে। তো আপনি যে ডকুমেন্টসগুলো এতক্ষণ দিলেন সেগুলো যে সঠিক, কোনো ভুল দেননি, তার জন্য কিন্তু আপনাদের এখানে টিক দিয়ে এই বক্সটা টিক দিয়ে এখানে সাইনটা করে দিতে হবে। তারপরে নিচে লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। তো এই হয়ে গেল পুরো ফর্মটা। একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন যে ফর্মটা হয়তো অনেক লম্বা চওড়া আছে, ব্যাপারটা হচ্ছে একটি সদস্যের ক্ষেত্রে যে ডিটেলসটা আপনারা চেয়েছেন প্রত্যেকটি সদস্যের ক্ষেত্রে কিন্তু সেমই হবে। আপনাদের কিন্তু ধরে ধরে একটু সময় নিয়ে শুধু ব্যাপারটি লিখতে হবে। আরেকটি ব্যাপার আমি আপনাদের যেটা বললাম যে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু এই সংক্রান্ত আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো, যে সরকারের কাছে একটি আবেদন জানাবো, যেখানে কিন্তু বলবো যে এই যে ফর্মটা এটা যদি একটু ছোট করে আনা যায়, অনেকটা বড় হয়ে গেছে। তার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার প্রোফাইল ত্রিদীপ ভৌমিককে অবশ্যই ফলো করে রাখবেন এবং তার সাথে সাথে ইউটিউব থেকে দেখে থাকলে স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ যে আমার চ্যানেল আছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এটুকুই, ধন্যবাদ।